আমি নামাজে যাওয়ার আগেই তোদের সালামি কাকিয়ার কাছে রেখে গেছি। কাকিয়া ব্যস্ত, তাই হয়তো মনে নেই। বাসায় গেলেই পেয়ে যাবি। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছি, দেখিসনি? মিম তড়িৎ বেগে বলল। হ্যাঁ দেখছি, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল। শাটা রাতেই দেখেছি, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টার স্বরে বলল। আদি, তোর সালামি কত হলো? আদি মুখ ফুলিয়ে বলল। তোমাকে কেন বলবো? আমি রাতে ঘুমালে তুমি নিয়ে যাই তা? তানভীর হেসে বলল। সে আমি এখনই তোর কাছ থেকে পারে নিব। আদি চিৎকার দিয়ে উঠল। না। আবির মেকি স্বরে বলল। ধুর, তানভীর তোর সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল। একবার নিয়ে গিয়েছিল। আবির ভুরু কুচকে সন্দেহের দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল। আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না। তো কেমন? তখন আদির আরও ছোট ছিল। আদি তোমার কাছে সালামি চাইছে, তো আমি বলেছি তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব। আমি যেন তার সালামি আমাকে দেখাই। তারপর আদি বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না মেরেছি। আদি কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করেছে। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়েছি, তবুও আদের কান্না থামে না। আব্বু আম্মু, আব্বু বড় আম্মু ইচ্ছে মতো আমাকে মারছে, তবুও আদিকে থামাতে পারেনি। প্রায় 30 থেকে 40 মিনিট মাটিতে গড়াগড়ি করেছে। আমি সেদিনই মনে মনে কান ধরেছি, আর যাই করি সালামি নেওয়া কোনো মজা করব না। এরপর থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই তোদের সালামি দিয়ে দেই। হাতে যত থাকে ততই দিই, ভালোবাসা আর দেখাতে চাই না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বন্যাদের বাসার কাছে চলে আসছে। মেঘ গাড়ি থেকে নেমে বলল। আমি যাই, তোমরা গাড়িতেই বসো। মিম পেছন থেকে ডেকে বলল। মেঘ আস্তে করে বলল। আয়। আদিও বলে উঠল। আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল। কি শুরু করছিস? মিম, আদি, তোরা কেউ যাবি না। মেঘ, তুই যা। মেঘ ভেতরে চলে গেছে। মিম আর আদি গাড়িতেই বসে আছে। বন্যাদের বাসায় কলিং বেল চাপতেই বন্যার ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখেই উত্তেজিত কণ্ঠে বলল। মেঘ হাসি মুখে একটা 500 টাকার নোট বের করে দিল। আবিরের দেওয়া বান্ডিল যেভাবে দিয়েছিল মেঘ সেটাকে সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে মিম আর আদিকে সালামি দিয়েছে। মেঘ বন্যার আব্বু আম্মুকে সালাম করে দ্রুত বন্যার রুমে চলে গেল। বন্যা একা একা সেলফি তুলছে। পরনে বন্যার আব্বুর দেওয়া একটা 3 পিস, বিছানার উপর তানভীরের দেওয়া দামি ড্রেসটা পরে আছে। বন্যা মেঘকে দেখে এগিয়ে এসে বলল। ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা আসছিস? মেঘ মুখ বেঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা বের হতে দেবে তোর মনে হয়? আবির ভাই, ভাইয়া, মিম, যদি আবির ভাই, ভাইয়া, মিম, আদি সবাই আসছে। ওরা নিচে গাড়িতে। ওনাদের ভিতরে নিয়ে আসিসনি কেন? চল ওনাদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। মেঘ রাগী ভাব নিয়ে বলল। কেন? আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবি। আমি তোকে সুন্দর করে ছবি তুলে দিব, তারপর যা বলছিলাম তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল। ড্রেসের মালিককে খোঁজার আমার কোনো ইচ্ছে নেই, ড্রেস এমনিই পরে থাকো। এখন নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি। আম্মু আব্বু শুনলে বকা দিবে। চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে। তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি, তবেই ওনাদের ডাকবো। আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেস পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল। এই ঢঙ্গি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল। বলিসনি, তবে আমি ঠিকই বলবো। আমি ভাইয়াদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমাদের সাথে যেতে রাজি হচ্ছিস না। তুই এত নিষ্ঠুর বন্যা। হইছে হইছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, এখন চল ওনাদের বাসায় নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল। তোকে যেতে হবে না,
তুই ওই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। মেঘ চটজলদি নেমে আসলো। মেঘের ভাই বোন বাইরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের এগিয়ে আনতে গেল। মিম আদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভিতরে যাওয়ার দরকার ছিল। আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল, তোর একমাত্র শালা তোকে নিতে আসছে, যাবি না? শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না? তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল, ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। শ্বশুর বাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে, এসব কোনো বিষয় না, চল। মেঘ মিমরা অনেকটা সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকেই সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যার বড় অপর টুকিটাকি কথা বলে সবাই খাবার টেবিলে বসতে বললো। মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয়, কারণ কিছুক্ষণ আগে পুপ্পিদের বাসা থেকে খেয়ে আসছে তারা। সবার নাস্তা প্রায় শেষের দিকে, এমন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নামছে। তানভীরের দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে। সাথে হিজাব পরেছে, হাতে সিম্পল একটা পার্স, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজ অপরূপা লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে, ঢোক গিলতে পারছে না। তানভীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাহির থেকে শোনা যাচ্ছে। পানি খেয়ে সেই যে মাথা নিচু করেছে, একবারের জন্য তাকায়নি। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল। মিম মেঘ আদি একসঙ্গে ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করেই উঠে পড়েছে। এরই মধ্যে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। বোনের আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়ে দিয়েছে। আবির ইশারা দিতেই তানভীর বন্যার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নিবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজোরি করেই সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বন্যার দিকে এক পলক তাকালো। সহসা দু চোখ আটকে গেছে। নিজে পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে, তখন মনের মধ্যে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরে ভূমিকম্পন কোনো মতেই সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর। মান সম্মান ডুবাইস না, হিরো হতে এসে ভিলেন হয়ে যাস না। আবিরের গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশে সিটে গিয়ে বসেছে। তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাতে সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেছে। এ ফাঁকে মেঘ বন্যাকেও বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যার মেঘ আস্তে ধীরে কথা বলো, আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পিছন পেয়ে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুক ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারোর ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো মুখ করে তাকালো। আবির দেখো না দেখার মতো করে সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক দেওয়ার পরপরই মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে। বোনাকেও জানিয়েছে আবিরের জেলাসি দেখে। সেদিন মেঘ আনমনে অনেকক্ষণ হেসেছেও, তবে আজকে শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকে সহ ওয়ান করেছে। আবির মেইন রোডে গাড়ি থামিয়ে তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। বন্যার সঙ্গে সঙ্গে বলল, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাজবাড়ি কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়া। তানভীর যা।
বন্যা আর কথা বাড়ালো না, সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মোবারক। ঈদ মোবারক। কারো মুখে কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতেই তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল, এটা তোমার সালামি, নাও। আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনে তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছো আর সালামি নিব না? মেঘ মিমো আমায় এত সুন্দর করে ডাকে না। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে কথা বলে বন্যা থতমত খেল। কিছু বলার আগেই তানভীর আবার জিজ্ঞেস করলো, নিবে কি না? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, সালামি নিলে সালাম দিতে করতে হয়। আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতেই তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। কি? তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচাকে খেল। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগোতেই তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একাই কিছুক্ষণ হাসলো, তারপর বাসার দিকে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শোনা। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে কিনা। মেঘ বন্যাকে কল দিতেই বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীরের স্বভাবই এমন, সালামি দেওয়া দায়িত্ব, তাই সকালবেলা ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলে সে ছুটে পালায়। আগে প্রায় সময়ই মেঘ সালাম করার জন্য তানভীরের পিছু পিছু সারা বাড়ি ছুটত, কিন্তু এখন আর তা করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছি। এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটাও বনুকে বলে দিতে হয়। আবারও আওড়ালো। বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকেই পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করেছে সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি করেছে সেটাও বুঝতে পারছে না। সেসবে তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে। এটা এই বাড়ির নিয়ম। আলী আহমদ খানরা আবিরদের জন্যই অপেক্ষা করছিল। আবিররা আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্তত পক্ষে সবার সাথে বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুপ্পিদের খান বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকেই সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুজনেই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকেলের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে। গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস, চুলে একটা স্টোনের মুকুট পরেছে, পেছন দিকে চুলগুলো ছাড়া একদম রানীর মতো লাগছে। আত্মীয় স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজগুলো আজ তার কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমে মাঝখানে রেখে পায়ের পর পা তুলে বসে আছে। দুহাতের কোণে অবধি মেহেদি দেওয়া ম্যাচিং করা সবুজ কাচের চুড়িও পরনে। এক হাতে একটু পরপর চুল ঠিক করছে আর মিম আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে এই ড্রেস পরে কোনোভাবেই রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা দিয়ে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। অতঃপর শান্ত স্বরে বলল, তোকে সারা জীবন রাজরানীর মতো যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতেই আলী আহমদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির, জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছো? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দিব। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছা টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছো সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলল, ভাইয়া, আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমদ খান গরুভার কণ্ঠে বললেন, এখনো হাজারো কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে।
তাও 4 থেকে 5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতা আলী আহমদ খান সহ্য করলো, মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না, রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেলে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টের টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না, তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো। আবির 2 আঙ্গুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলল, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলী আহমদ খান পুনরায় বলেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছো। কি করলে ভালো হবে, কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালোভাবে বুঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনচ্ছ হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করব ইনশাআল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বলেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলা? এমন ঘাটতারামি করতে আমি আজ পর্যন্ত তোমাকে দেখিনি। আলী আহমেদ খান মলিন হেসে বলেন, তুই আবিরকে রাগিয়ে দেস বলে এমন করে। আরও তুলো মাথায়, আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, তখন কিছু বলবা না? আলী আহমেদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললে তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানবীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়ারা কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সে তো ভাইয়ার। রাতে ফুপ্পিরা এসে খাওয়া দাওয়া করে গেছেন। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ, খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ আত্মীয় স্বজনরা থাকবে। জানাতে শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুর দিকেই রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনেই খুব রিকোয়েস্ট করেছে। মোজাম্মেল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতেই মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভুরু কুচকে বলল, আমাকে দুপুরের পরে রাকিবের বাসায় যেতে হবে। কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথাই আবির যেন আকাশ থেকে পড়েছে। তানবীর বসা থেকে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে কিসের দেখা দেখে? মেঘের মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবির দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাইরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানে পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙ্গুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীরে কণ্ঠে বলেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলছি। তানভীর আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে ওকে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন। আমার বোনকে আমি কারোর সামনে যেতে দিব না। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর, মাথা ঠান্ডা করো। ওনারা আসতে চাচ্ছে আসুক, আমি দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহমক হয়ে বসে আছে। আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর আগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরে বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উড়ুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। ইকবাল খানও তানভীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানভীর চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারোর সামনে আসতে দিবে না মানে দিবে না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীরের মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর আগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা? তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। তিন ভাই টুকিটাকি আলাপ করছে।
আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করে উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে। গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে। হয়তো আবির এমন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা 2 থেকে 3 ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। উপরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফোঁস করে ছাদে চলে গেল। তানভীরকে দেখে আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কটমট করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছো? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরের জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব উনি তার উল্টো মিনিং বের করবেন। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বোনকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই। তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানভীর ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর ছবি দেখে মুচকি হেসে বলল, সাবাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে। তানভীর ভুরু কুঁচকে বলল, কার জন্য? আমার জন্য। ঠিক আছে বললো, এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজাতো দূর, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবির উপর রাগে মেঘের গা চলছে। কিছুক্ষণের মধ্যেই আবিরও নিচে আসলো। 2 ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীরের দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানভীর জিজ্ঞেস করলো, আপনার মেহমান কখন আসবে? আমরা ততক্ষণ যাবত অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখলো। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল, কিন্তু উনিও ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এরই মধ্যে আলী আহমেদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা এখনো আসলো না? সবাই টেনশন করছে। এইদিকে আবির তানভীরের মনোযোগ ফোনে। মালিয়া খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, কোথায় গিয়ে এগিয়ে তাদের নিয়ে আসবি, তা না করে তোরা ঘরে বসে খেলছিস? আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করল, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করব আম্মু? মোজাম্মেল খান রাজবাড়ী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3 বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি হেসে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আজ আমরা আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গিয়েছি। কবে আসবে তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোর সাথে পরে কথা হবে, আল্লাহ হাফেজ। কল কাটতে তানভীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানভীরের দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুবই অদ্ভুত। ওইদিকে রফিক সাহেবরাও আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন, তোমরা যে যার কাজে যেতে পারো। তানভীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বোনকে বল তাড়াতাড়ি রেডি হতে, আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাই আর গায়ে হলুদে যেতে হবে। আলী আহমেদ খান আস্তে করে বলেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ করে চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছে। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল, তার থেকে কয়েকগুণ বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভুরু নাচাতেই রাকিব গুরুতর কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে,
এটা কি তোর মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিক্সে আমায় পাঠিয়ে দিলি, যে আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল রে। আমার কিছু হলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিব না আমি। চিন্তা করিস না, আগে চাচ্চু হবি, তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো, তারপর কি? মরে যাইস। বাহ আবির বাহ, দেখেছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলেই উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির বর্জুকল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান যা তার কথাতে ফুটে উঠেছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এরই মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দিই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গেলে আকুল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভুরু কুঁচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশের সোফায় গিয়ে বসলো। রাকিব জান্নাতকে ইশারা দিতে জান্নাত ভেতরে চলে গেছে। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম, তুই ভেতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এত অভিমান করেছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘ দু হাতে বারবার চোখ মুছছে। আবির আবার জিজ্ঞেস করলো, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো কাউকে আপন মনে হয়, তবে তার সঙ্গেই না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের কন্দনরত দৃষ্টতায় চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর স্বামীপ্যে তার মন অনুরোচিত হয়। খুঁজে দেখিস তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে। চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সেই কেউটা কি সারা জীবন হয়েই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নিবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিলের স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রুদ্ধ আঁকিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠেছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভুরুকুচকে ভেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এমন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করলো। মেঘ। আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে শরীরের সর্বশক্তিতে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণ সে পথে নিশ্চুপ চেয়ে রইল। তারপর সোফার উপর দুপা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানভীর জোর করে নিয়ে আসছে। এখানে আসার পর থেকে তানভীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিট হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতে মেঘ আটকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না। কিন্তু আবিরের আগ্নেয়গিরির লাভানেই লাল বর্ণের চোখ দুটো চোখ পড়তেই ভয় আর কিছু বলল না। শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেল। আবির ধীর হস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদের প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টা পাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শুধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখে পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বললেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো।
আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলও নাড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের পর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তারও উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসেও ফিরছে না। রাকিব, আসিফ, তানভীর একের পর এক কল দিয়ে যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভেতর ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে পাশে আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল। কোথায় গিয়েছিলি তুই? তোর গেস্টদের সাথে দেখা করতে। ফোন ধরে বলা যাইতো না? তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না? আবির মলিন হেসে বলল। সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলো। কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতে মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখে মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে একপাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা টাওয়াল নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ার একটা শার্ট নিয়ে আসি। আবির গম্ভীর কণ্ঠে বলল, টাওয়েল, শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভুরু কুঁচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আছো, আবার মাথাও মুছছো না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপর কি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন, নাও মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব? নিয়ে যা টাওয়েল। মেঘ তড়িৎ বেগে বসা থেকে উঠে এসে আইরিনের থেকে টাওনি শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আসো। আইরিন শার্ট আনতে চলে গেছে। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, পরে যেতে বলিনি। এমন সময় রাকিব ওদের ডাকতে রুমে আসছে। এই দৃশ্য দেখে দুহাতে মুখ লুকিয়ে ঠাট্টার স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাফ চা। মেঘ আবিরকে থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমেই এসেছেন, ভেতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। হ্যাঁ। রাকিব বিড়বিড় করতে করতে রুমে চলে আসলো। যেই জীবনে এমন যত্ন পেলাম না, সেই জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ টাওয়াল সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ ভেতরের দিকে একটা বড় রুমে করা হয়েছে। আত্মীয় স্বজন এমনকি তানভীররাও মঞ্চের কাছে আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমে এসে বসেছে। রাকিব মঞ্চে যায়, আবারও একটু পরপর আবির আর মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেছে। মেঘ শার্টটা এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে? মরে গেলে তো লাশই হয়ে যাব। মেঘ এবার অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘের ইচ্ছে করছিল আবিরের মুখ চেপে ধরতে, কিন্তু পারল না। রাকিব রুম থেকে বেরিয়ে যেতে যেতেই রাগী স্বরে বলল, 5 মিনিটের মধ্যে তোদের নাটক শেষ করে যদি ভিতরে না আসিস, তাহলে তোদের দুটোকে মেরে আমি কাল জেলে চলে যাব। মেঘ মৃদু হেসে বলল, তাহলে রিয়া আপু কি করবে? কি আর করবে, জেলখানার বাইরে বসে কাঁদবে। তোমরা তো আর কোনো উপায় রাখতেছ না, তাই না? আবির গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে যা, আমরা আসতেছি। আবির পাঞ্জাবি খুলে সেকেন্ডের মধ্যে শার্ট পরে ফেলেছে। মেঘ আবিরের ভেজা পাঞ্জাবি হাতে নিয়ে কপাল গুটিয়ে প্রশ্ন করলো, আপনি কোথায় গিয়েছিলেন আর এত ভিজলেন কিভাবে? আবির সরুনেত্রে তাকিয়ে মৃদু হেসে বলল, তোর না হওয়া শ্বশুর আর তার ছেলেটাকে দেখতে গেছিলাম। আবির রুম থেকে বেরিয়ে যাচ্ছে। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করলো, পছন্দ হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে চাপা স্বরে বলল, খুব। মেঘ মিটিমিটি হাসছে। এতক্ষণ যাবৎ মনের কোণে জমে থাকা অভিমানগুলো মুহূর্তে গায়েব হয়ে গেছে। বিকেলে মেহমান না আসার কারণটা মেঘ এখন খুব ভালোভাবে বুঝতে পেরেছে। চোখ মুখ মুছিয়ে ঠোঁটে প্রশান্তির হাসি নিয়ে মঞ্চে গেল। মিম মেঘকে দেখে জিজ্ঞেস করলো, মন ভালো হয়েছে তোমার? এখন কিভাবে ভালো হলো? মেঘ মিমের কানের কাছে বিড়বিড় করে বলল,
আমাকে আজ যাদের দেখতে আসার কথা ছিল আবির ভাই তাদের। মিম আতঙ্কিত কণ্ঠে শুধালো। কি করেছে? মেঘ মেঘি স্বরে বলল, তেমন কিছু না, তুই বুঝবি না। মেঘকে হাসি খুশি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ফুপির আগেও কয়েকবার মেঘের কাছে যেতে চেয়েছিল, কিন্তু জান্নাত যেতে দেয়নি। কারণ ফুপি মেঘকে বোঝাতে গেলে দেখা যাবে দুজনেই কেঁদে একাকার অবস্থা করে ফেলবে। ছেলে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি কাঁদছে, বিষয়টা আত্মীয়রা ভালো চোখে নিবে না। তাই জান্নাত ওনাকে মেঘের কাছে যেতে দেয়নি। প্রায় 2-3 ঘন্টা গায়ে হলুদের প্রোগ্রাম চলেছে। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। আলী আহমদ খান আবিরকে কল দিলেন। আবির রিসিভ করে বলল, হ্যাঁ আব্বু বলো। কি করছো? এখন খাবো, খেয়েই বের হব। আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, যদি থাকার সমস্যা না থাকে তাহলে আজ রাতটা ওখানেই থাকো। দিনের অবস্থা খুবই খারাপ, কখন কোথায় অঘটন ঘটে যায়, আজ আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবির সবাইকে জানিয়ে দিয়েছে গভীর রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। মেঘের প্রচণ্ড মাথা ব্যথা করছে। 7 দিন যাবৎ কাঁদতে কাঁদতে এখন মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না, খেতেও ইচ্ছে করছে না। আবিরের জোড়াজড়িতে কোনো রকমে অল্প খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মেঘ, মিম, আইরিন সবাই এক রুমে শুয়েছে। মাঝরাতে কারোর কান্নার শব্দে হঠাৎ করে মেঘের ঘুম ভেঙে গেছে। একে অপরিচিত জায়গা, আশেপাশে সব অন্ধকার, কান্নার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে কোনো ছেলে কাঁদছে। মেঘের মনে আতঙ্ক আর কৌতূহল দুটাই বাসা বেঁধেছে। ধীরে ধীরে শোয়া থেকে ফুলরে পা রাখতেই কোনো মানুষের পায়ে পা লাগতেই অমনি মেঘ লাফ দিয়ে উঠেছে। তারপর মনে পড়ল রাকিব ভাইয়ের 2-3টা কাজিন রাতে এই রুমে শুয়েছিল। মেঘ ভয়ে ভয়ে রুম থেকে বের হলো। 2টা রুম পরে একটা রুমে আলো জ্বলছে, সেটা সোফার রুম, আর সেই রুম থেকে কান্নার শব্দ আসছে। মেঘ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো সেই রুমের উদ্দেশ্যে। যত এগিয়ে যাচ্ছে পুরুষালী কণ্ঠের কান্নার শব্দ তত বেশি তীব্র হচ্ছে। আশেপাশে 2-1জনের চাপা স্বর ভেসে আসছে। মেঘ রুমের দরজায় দাঁড়াতে চমকে উঠল। ফুপি সোফায় বসে আছেন। আবির ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফুপির উড়তে মাথা রেখে হাউমাউ করে কাঁদছে। আবিরের এক পাশে তানভীর, অন্য পাশে আসিফ বসে আবিরকে শান্ত করার চেষ্টা করছে। ফুপি আবিরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আবির অঝরে কাঁদছে। জান্নাত আসিফের পাশে সোফায় বসা। হঠাৎ দরজায় মেঘকে দাঁড়ানো দেখে জান্নাত হিমশীতল কণ্ঠে ডাকলো, মেঘ তুমি এখানে? মেঘের দৃষ্টি আবিরের পানে। মেঘের বুকের ভেতরটা চলাচল করছে। আবির ভাইকে এভাবে কাঁদতে দেখে কাদম্বিনীর দম বন্ধ হয়ে আসছে, হৃদস্পন্দন থেমে গেছে। জান্নাতের মুখে মেঘের নাম শুনে আবির সহ সবাই আঁতকে উঠল। মেঘ রুমে ঢুকতে ঢুকতে আর্তনাদ করে উঠল, কি হয়েছে ওনার? আবির চোখ মুছে সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেছে। আবিরের পেছন পেছন তানভীরও বেরিয়েছে। মেঘ আবারও জিজ্ঞেস করলো, আবির ভাইয়ের কি হয়েছে ফুপি? উনি কাঁদছিলেন কেন? ফুপিও ভেতরে ভেতরে কাঁদছেন। আসিফ স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি, এমনি খারাপ লাগছিল। তোমার না মাথা ব্যথা? যাও ঘুমাও গিয়ে। মেঘ একবার ফুপিকে দেখছে, আবার আসিফ ভাইকে দেখছে, আবার জান্নাত আপুকে দেখছে। আসিফ আবার বলল, ঘুমাতে যাও মেঘ। জান্নাতের চোখে চোখ পড়তে সেও ইশারা দিল। মেঘ এবারে এসে রুমে শুয়েছে, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। চোখের সামনে বারবার আবিরের কান্নারত মুখমণ্ডল ভেসে উঠছে। মনে আকাশ অমাবস্যা নেই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। কোথাও এক বিন্দু আলোর ছিটে ফোটাও নেই। আবির কেন কাঁদছিল, কি হয়েছে কিছু বুঝতে পারছে না। বুকের ভিতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে। রুমে অফুরন্ত বাতাস থাকা সত্ত্বেও মেঘ বুক ভরে শ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে কিছু একটা গলা চেপে ধরে আছে। এপাশ ওপাশ হাঁসফাঁস করতে করতে মেঘ আবারও ঘুমিয়ে পড়েছে। সকালে নাস্তা করে আবিরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তানভীর গাড়ি চালাচ্ছে। আবির চোখ বন্ধ করে পাশের সিটে বসে আছে। মেঘ আবিরকে জিজ্ঞেস করার সুযোগ খুঁজছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আবির আর তানভীর বাসায় এসে শাও নিয়ে রেডি হয়ে দুপুরের দিকে আবারও বেরিয়েছে। রুমে শুয়ে বসে কোনোভাবেই মন টিকছে না মেঘের।
বোনাকে কল দিয়েছি, কিছুক্ষণ কথা বলেছে, তবুও মন স্থির হচ্ছে না। মেঘ নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তোমরা বিয়েতে যাওনি? মেঘ আস্তে করে বলল, যেতে ইচ্ছে করছিল না। শরীর খারাপ? না। আলী আহমেদ খান মেঘকে খানিক দেখে মোলায়েম কণ্ঠে বলল, কি নিয়ে এত দুশ্চিন্তা করো? মেঘ মৃদু হেসে বলল, দুশ্চিন্তা করি না বড় আব্বু। আলী আহমদ খান ধীরে কণ্ঠে বলল, আম্মু, এক কাপ চা করে দিতে পারবে? এক্ষুনি নিয়ে আসছি। আমি চিনি কম খাই। মেঘ মলিন হেসে বলল, জানি বড় আব্বু। মেঘ কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা নিয়ে আসছে। আলী আহমেদ খান এক চুমুক খেয়ে হেসে বলেন, মাশাআল্লাহ, চা খুব ভালো হয়েছে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, চা ভালো না লাগলে সত্যি কথা বলতে পারেন, আমি কিছু মনে করব না। বসো। মেঘ চুপচাপ পাশে ছোপায় মাথা নিচু করে বসেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলে উঠলেন, শোনো, কিছুদিন ভালো না লাগলে আমি যেমন সরাসরি বলতে পারি, তেমন ভালো হলে প্রশংসাও করতে পারি। চাটা সত্যিই ভালো হয়েছে। তার থেকেও বড় বিষয়, তোমার বড় আব্বুর সাহায্য ছাড়া তুমি প্রথমবার আমার জন্য এত ভালো চা করেছো, তার জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বড় আব্বু। আলী আহমেদ খান ধীর কণ্ঠে শুধালেন, আম্মু, তোমার কি মন খারাপ? বড় আব্বু ধীর কণ্ঠে বলা কথাতে মেঘের মন গলে গেছে, চোখ ছলছল করছে, মাথা তুলে তাকাতে পারছে না, ঠোঁটে জোর করে ধরে রাখা মিথ্যা হাসিটা আর ধরে রাখতে পারছে না। মেঘ ঢুক গেলে শীতল কণ্ঠে বলল, না। মেঘ আর বসে থাকতে পারল না, চিবুক নামিয়ে শীতে উঠে নিজের রুমে গেছে। গত রাত থেকে অস্থির হয়ে থাকা মনটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। আবির আর তানভীর বেশ রাত করে বাসে ফিরেছে, ততক্ষণে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আবির সকালে উঠে কোথাও বেরিয়েছে। আজ আবিরদের বাসায় সবার দাওয়াত। মেঘ যেতে না চাইলেও সবার জোরাজোরিতে বাধ্য হয়ে যাচ্ছে। মেঘ দূর থেকে রিয়া আপুকে দেখছে। মেয়েটা জান্নাত আপুর বিয়েতে দেখেছিল, তখন সে রাকিব ভাইয়ের প্রেমিকা ছিল, আজ সে বউ বেশে বসে আছে। মেঘ মনে মনে আওড়ালো, পূর্ণতা পাওয়া ভালোবাসাগুলো একটু বেশি সুন্দর। রাকিব ভাইয়ার 7 বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। কত ঝড় ঝাপটা পেরিয়ে ওনারা এক হতে পেরেছেন, এটা শুধু ওনারাই জানেন। আমি তো এক বছরের পরিশ্রান্ত হয়ে গেছি। 7 বছর ধৈর্য রাখা আমার পক্ষে অসম্ভব। রাকিব ভাইয়া আর রিয়া আপু আপনাদের ভালোবাসা আজীবন বেঁচে থাকুক। হঠাৎ মেঘের নজর পড়ল রিয়ার হাতের ইশারায় মেঘকে ডাকছে। মেঘ সহসা এগিয়ে গেল। রিয়া বসে থেকে উঠে মেঘকে জড়িয়ে ধরল। আশঙ্কিক ঘটনায় মেঘ বেশ আশ্চর্য হলো। রিয়া শান্ত স্বরে বলল, আবির ভাইয়া হেল্প না করলে আমাদের বিয়েটাই হতো না। ভাইয়াকে অনেক ধন্যবাদ। মেঘ কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, ওনার ধন্যবাদ আমাকে কেন দিচ্ছেন? রিয়া মৃদু হেসে বলল, ওনাকে তো জড়িয়ে ধরতে পারবো না, তাই তোমাকে জড়িয়ে ধরলাম। রিয়া অপ্রতিভ কণ্ঠে আবারও শুধালো, বাই দ্য ওয়ে, আবির ভাইয়াকে জড়িয়ে ধরার অনুমতি কি তুমি কোনো মেয়েকে দিবে? মেঘ সঙ্গে সঙ্গে চোখ গোল গোল করে তাকালো। বুকের ভেতরে ক্রোধটা দীর্ঘ নিঃশ্বাস হয়ে বেরিয়ে আসলো। ক্রোধিত কণ্ঠে বলল, না। রিয়া মেঘের দুগালে হাত রেখে মোলায়েম কণ্ঠে জানতে চাইল, আবির ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে, চোখ দুটো ছলছল করছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছে। রিয়া ঠোঁটে হাসি রেখে বলল, এই মেঘ, একদম কাঁদবে না। তোমার আবির ভাই দেখলে আমার সর্বনাশ করে ফেলবে। কেন? রিয়া ঢোক গিলে নিজেকে সংযত করে বলল, ভাববে আমি তোমাকে বাজে কথা বলেছি। মেঘ হুট করে প্রশ্ন করে বসলো, আপু, আবির ভাইয়া কোথায় জানেন? ওনার কি হয়েছে বলতে পারবেন? কি হয়েছে সঠিক জানি না, তবে ওদের কথোপকথন শুনে মনে হয়েছে ভাইয়া কোনো বিষয় নিয়ে খুব বেশি ডিপ্রেশনে আছেন। কি বিষয়? সেটা বলতে পারবো না গো। ওরা দুই বন্ধু এমন ধাতু দিয়ে তৈরি যা শেয়ার করবে না, তা পেটে বোম মারলেও বলবে না। তুমি সাবধানে থেকো আর ভাইয়ার যত্ন নিও, যদিও আমি জানি তুমি খুব কেয়ারিং। মেঘ কপাল কুটালো। এমন সময় রাকিব এসে বলল, কি ব্যাপার, আমার অবর্তমানে আমাকে নিয়ে কি কিছু আলোচনা চলছে? রিয়া ঠাট্টা স্বরে বলল, আসছে আমার সেলিব্রিটি গো, তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাকিব সহর্ষ বলল,
আমাকে নিয়ে আলোচনা না করলে কি হবে? আমার বন্ধুকে নিয়ে ঠিকই করছো, বলো করনি? রিয়া ভেঙচি কেটে বলল, হ্যাঁ করেছি তো। আমার বন্ধু সেলিব্রিটি হলে আর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমিও সেলিব্রিটি। ও আচ্ছা, এই নিয়ম কবে থেকে চালু হলো? আজ এই মুহূর্ত থেকে। মেঘ তাদের খুনসুটি দেখছে আর হাসছে। রাকিব হঠাৎ মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেঘ, তুমি তো কিছুই খেলে না, তাড়াতাড়ি খেতে যাও। আবির তোমার জন্য না খেয়ে উপরে অপেক্ষা করছে তো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন আসছেন? অনেকক্ষণ। মেঘ দ্রুত ছুটছে। রিয়া রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি না কিছুক্ষণ আগে বলে গেলে ভাইয়া আসেনি? আরে মাত্রই আসছে। তাহলে মেঘকে অনেকক্ষণ বললা কেন? আবিরের প্রতি মেঘের এই উদ্গ্রীবটা দেখতে খুব ভালো লাগে। আবির বলতেই মেয়েটা অজ্ঞান। রিয়া ফোঁস করে শ্বাসছে, গম্ভীর কণ্ঠে বলল, তোমরা দুই বন্ধু শুধু মেয়েদের কষ্টই দিতে পারো। মেয়েটা আবির ভাইয়ার জন্য এত পাগল, তারপরও ভাইয়া কিছু বলে না কেন? মেঘের 1 বছরের ভালোবাসা দেখেই তুমি হতাশ, অথচ আবির কতগুলো বছর যাবৎ নিজের সাথে নিজে লড়াই করে চলেছে। সে বেলায় মেঘকে ছুটতে দেখে আবির কপাল গুটিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে ছুটছিস কেন? আপনি কোথায় ছিলেন? একটু কাজ ছিল। খাসনি শুনলাম, কেন খিদে পাইনি? না। আবির কপট দুষ্টামি স্বরে বলল, পেটের 3 ভাগ যদি রাগ, জেদ আর অভিমানে ভরে থাকে, বাকি 1 ভাগে তো পানি থাকে, তাহলে আর খিদা লাগবে কেন? মেঘ ওষ্ঠ উল্টিয়ে বিড়বিড় করে বলল, মোটেই না। সবাই খেয়েছে, তুই খাসনি কেন? আপনি আসছিলেন না তাই। কল দিয়ে বলছিলি একবারও? মেঘ চোখ পিটপিট করে তাকালো, ধীর কণ্ঠে বলল, মনে ছিল না। আবির তপ্ত স্বরে বলল, বাহ, খুব ভালো। ঈদের বেশ কিছুদিন কেটে গেছে। আবিদের অফিস শুরু হয়ে গেছে, ভার্সিটিও খুলে গেছে। রাকিব আর রিয়া হানিমুনে গেছে, তাই আবিরের একা সব কিছু সামলাতে হচ্ছে। 2 অফিস সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। এক বিকেলে মেঘকে কল দিল আবির। মেঘ কল রিসিভ করতেই আবির বলল, আমাকে দেওয়ার মতো একটুখানি সময় কি হবে আপনার? আবিরের আহ্লাদি কণ্ঠে বলা কথা শুনে মেঘ মুচকি হেসে বলল, কেন হবে না? আপনি চাইলেই হবে। তাহলে রেডি হয়ে বের হন। মেঘ রেডি হয়ে বের হতে দেখলো একটা রিক্সা দাঁড়ানো। মেঘ আশেপাশে আবিরকে খুঁজছে, কিন্তু আবির কোথাও নেই। অনেকটা সামনে যেতেই দেখলো আবির একটা গাছের নিচে দাঁড়ানো। মেঘ ডাকতেই রিক্সায় উঠে পড়লো। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বড় আব্বু তো সেদিন আপনাকে বাইক চালানোর অনুমতি দিয়েছে, তাহলে আপনার বাইক কোথায়? অফিসে। রিক্সা দিয়ে কোথায় যাচ্ছি? দেখি কোথায় যেতে পারি। অনেকটা পথ গিয়ে দুজনেই রিক্সা থেকে নামলো। কোলাহল শুনো একটা রাস্তা। হঠাৎই 2-1টা গাড়ি আপন গতিতে ছুটছে। আবির মেঘকে নিয়ে একটা কালো রঙের নতুন ঝকঝকে প্রাইভেট কারের কাছে গিয়ে থামলো। আবির মৃদু হেসে প্রশ্ন করলো, গাড়িটা কেমন? মেঘ নিরুদ্বেগ ভঙ্গিতে বলল, ভালোই। পছন্দ হয়নি? কার না কার গাড়ি আমি পছন্দ করে কি করব? আবির উদাস ভঙ্গিতে বলল, গাড়িটা আজই কিনেছি, কেমন হয়েছে? মেঘের ভাবলেশীন জবাব। আপনার সাথে ফাজলামি মানায় না। আবির ভুরু গুটিয়ে বলল, আমি ফাইজলামি করতে যাব কেন? সত্যি সত্যি আমার গাড়ি, এই যে চাবি। মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের হাতে থাকা চাবিটার দিকে তাকিয়ে রইল। ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপনি গাড়ি কিনেছেন? জি ম্যাডাম। কিন্তু কেন? আবির ভারী কণ্ঠে বলল, গাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বলো। মেঘের গাড়ির দিকে মনোযোগ নেই, রাগী স্বরে বলল, গাড়ি আমি 2 চোখে সহ্য করতে পারি না। আবির মুচকি হাসলো। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার বাইক কোথায়? অফিসে। কেন? মেঘ কাঁদো কাঁদো মুখ করে আবারও শুধালো, আপনি গাড়ি কেন কিনলেন? আবির মৃদু হেসে বলল, মাঝে মাঝে নিজের অবস্থান বোঝাতে তীব্র অপছন্দের জিনিসকেও পছন্দের তালিকায় যুক্ত করতে হয়। মেঘ শীতল কণ্ঠে বলল, আপনি বাইক চালাবেন নাকি গাড়ি? আবির মেঘি স্বরে বলল, আমি বাইক চালাবো আর তুই গাড়ি। মেঘ সশব্দে হেসে বলল, আমি গাড়ি চালালে আপনার গাড়ি আহত হবে আর আমি। আবির অগ্নি দৃষ্টিতে তাকাতে মেঘ মুখ বন্ধ করে ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল ঘুরে আসি।
মেঘ আবিরের পাশে ছিটে বসে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বাইক কেনাতে বাইকে ওঠার জন্য মেঘ যতটা আগ্রহী ছিল, গাড়িতে ওঠার জন্য সে আগ্রহের এক অংশ নেই। ইট পাথরের শক্ত দেওয়ালের মতোই খানবাড়ির প্রতিটা মানুষ পাষাণ হয়ে যাচ্ছে। সবাই সবার আপন হওয়া সত্ত্বেও মাঝে মাঝে নিষ্ঠুর মানবের ন্যায় আচরণ করে। আলী আহমেদ খান একাই 2টা গাড়ি কিনেছেন, ইকবাল খান নিজের টাকায় আলাদা গাড়ি কিনেছেন, অবশেষে আবিরও গাড়ি কিনেছে। এ যেন প্রতিযোগিতা চলছে, নিজেদের অবস্থান যাচাই এর প্রবল প্রতিযোগিতা। আবির হঠাৎই মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, গাড়ি কিনেছি বলে রাগ করেছিস? মেঘ মলিন হেসে বলল, না, রাগ করিনি। আপনার ইচ্ছে হয়েছে তাই কিনেছেন, এতে রাগ করার কি আছে? মেঘ এবার ঠান্ডা কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করি, হুম। রাকিব ভাইয়ের গায়ে হলুদের রাতে আপনি কাঁদছিলেন কেন? বেশ কিছু সময় নিশ্চুপ থেকে আবির তপ্ত স্বরে বলল, নিজের করা ভ্রান্তিগুলো অতর্কিতে বুকের ভেতর প্রদীপ্ত আগুনের উত্তাপ সৃষ্টি করলে সহস্রবার চেষ্টার পরও নিজেকে অবিচল রাখা যায় না। মেঘ কিছুই বুঝতে পারেনি, তাই প্রতি উত্তরে কিছু বলতেও পারল না। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে ঘুরে অবশেষে রাস্তার একপাশে গাড়ি থামালো আবির। আশেপাশে অনেক মানুষ। মেঘ আবিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? এমন সময় মিনহাজ আর তামিম এগিয়ে আসছে। ওদের দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে থাকবো না। আবির মেঘের হাত ধরে আটকে দিল। মিনহাজ আর তামিম এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল। আবির মৃদু হেসে দুজনের সাথে হ্যান্ডশেক করতে করতে বলল, কোনো ব্যাপার না। মেঘের আগে কটমট করছে। আবির এত স্বাভাবিকভাবে কথা বলছে দেখে মেঘের আরও বেশি রাগ হচ্ছে। মিনহাজ আর তামিম আবিরের সাথে টুকিটাকি কথা বলছে আর মেঘ ভেতর ভেতরে খুঁজছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে মেঘের চোখ ধরে। মেঘ চোখে হাত রেখে বোঝার চেষ্টা করলো। আনমনি বলল, বন্যা। বন্যা চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, হ্যাঁ বেবি। পেছন থেকে মিষ্টিরাও বেরিয়ে আসছে। সবাইকে দেখে মেঘের মন আবারও খারাপ হয়ে গেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, যা হয়েছে সব ভুলে যা। একটা সময় পর পরিবার থেকেও বন্ধুরা আপন হয়। তুই এখন সেই সময় আছিস। সামান্য বিষয় নিয়ে রাগ করে থাকিস না প্লিজ। মেঘের আগে ফোঁস করে বলল, এটা সামান্য বিষয় ছিল না, আর আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই। আবির শান্ত স্বরে বলল, প্লিজ মেঘ, এত রাগ করে থাকিস না। মিষ্টি মিনহাজ তামিম কানে ধরে সরি বলেছে। মেঘ তবুও মুখ ফুলিয়ে রেখেছে। মেঘের আগে কটমট করে বলল, আপনি বাসায় না গেলে আমি একাই চলে যাব। মিনহাজ আর তামিম কাঁদো কাঁদো মুখ করে বলল, তোর পায়ে ধরলে মাফ করবি আমাদের? মেঘ রাগী স্বরে বলল, না, তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকবো। আবির মেঘকে নিজের দিকে ঘুরিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আমি চাই না আমার কারণে তুই তোর বন্ধুদের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করে দিস। ওইটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল আর কিছুই না। ওখানে কারো দায়ী ছিল না। বোঝার চেষ্টা কর, তুই নিজেকে আর কষ্ট দিস না প্লিজ। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আমি পারবো না, আমি ভুল করেছি। আমি আমার ভুলের শাস্তি হিসেবে নিজেকে একা করেছি। আমি একাই থাকবো। আমার কথা মানবি না? মেঘ এবার থামলো। ছোট ছোট চোখ ছোট করে আবির দিকে তাকি রাগী স্বরে বলল, আপনি ওদের সাথে মেশার জন্য এত জোর করছেন কেন? আবির মলিন হেসে বলল, জানি না, কিন্তু আমি চাই তুই ওদের সাথে আগের মতো চলাফেরা কর। তুই আমার কথা মানবি কিনা বল। মেঘ কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি ওদের সাথে কথা বললে আপনি যদি খুশি হন তাহলে আমি কথা বলবো। ধন্যবাদ। আবির সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আড্ডা দেওয়া শেষ হলে নিতেই আসবে। মেঘেরা কিছুক্ষণ এগিয়ে গিয়ে শান্তশিষ্ট জায়গা দেখে বসলো। মিষ্টি উদ্গ্রীব হয়ে বলল, সরি মেঘ, আমাদের দুষ্টুমি করতে এত বড় বাস খাবি ভাবতেই পারিনি, মাফ করে দে। তামিম গম্ভীর কণ্ঠে বলল, আসলে আমাদের জায়গা থেকে যেটাকে ঠিক মনে হয়েছিল আমরা সেটাই করেছি, কিন্তু আমাদের করা কাজটা যে ভুল ছিল সেটা বুঝতেই পারিনি। বন্যা গম্ভীর কণ্ঠে বলল, আমি বহুবার তোদের সাবধান করেছিলাম, তোরা আমার কথা পাত্তাই দেসনি। তোদের জন্য তানভীর ভাইয়ের কাছে কত বকা খেতে হয়েছে আমার, এর দায় কে নিবে? মিনহাজ গলা খাকারি দিয়ে বলল, আসলে আমাদের সেদিন তোর কথা শোনা উচিত ছিল, একমাত্র তুই ছিলি। মিষ্টি বলে উঠল, বর্ণা মেঘের ব্যাপারটা বরাবরই ঠিক থাকে, আমরাই বরাবর ভুল প্রমাণিত হই।
আসলে আমরা মেঘের সত্যিকারের বন্ধু না, ডিপার্টমেন্টের পরিচয়। হয়তো 4-5 বছর একসঙ্গে পড়ব, তারপর যে যার মতো ভুলে চলে যাব। কিন্তু বর্ণা, সে কিন্তু সেই স্কুল লাইফ থেকেই মেঘের সাথে আছে। মেঘ কেমন, ওর ইচ্ছে অপছন্দ পছন্দ সব কিছুই বর্ণা সবচেয়ে বেশি জানে। অথচ আমরা বর্ণার কথা না শুনে নিজেরা মায়া দেখি উল্টা বিপদে পড়লাম। তামিম গম্ভীর কণ্ঠে বলল। সত্যি বন্যার মতো বান্ধবী পাওয়া ভাগ্যের বিষয়। মেঘ বলল। সেই ঘটনার পর আমিও বুঝেছি বন্যা ছাড়া আমার আর কোনো বন্ধু নেই যে সত্যি আমার ভালো চায়। মিষ্টি খানিক থেমে আবারও বলল। এই মেঘ, বর্ণা তো তোর বেস্ট ফ্রেন্ড, তাই না? একমাত্র বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে অনেক বান্ধবী হারিয়েছি, কিন্তু বন্যা সবসময় আমার পাশে ছিল আর এখনো আছে। আল্লাহ বোধহয় চান আমরা সবসময় একসাথে থাকি। বন্যা হেসে বলল। হ্যাঁ, এজন্যই তো দুজনের এক সাবজেক্টের চান্স পেয়েছি। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল। মেঘ, তুই চাইলে তোদের সম্পর্কটা সারা জীবন এমন রাখতে পারবি। কিভাবে? মিষ্টি মোলায়েম কণ্ঠে বলল। বর্ণাকে তাম্বির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে বর্ণা তোর ভাবি হয়ে যাবে। তাহলে তোদের সম্পর্কটা সারা জীবন এমনই থাকবে ইনশাল্লাহ। বন্যা চেঁচিয়ে উঠল। জীবনও না, পাগলের মতো কথা বলিস না। মেঘ কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলল। সত্যিই তো, আমি এটা কোনোদিন ভাবিনি। মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। বেবি, তুমি কি আমার বন্যা মেঘের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল। আপনি যাকে অফারটা দিচ্ছেন সে আপনার তার ছিঁড়া অফার শোনার জন্য একদম প্রস্তুত নয়। সরি। মেঘ নিজের মুখ থেকে বন্যার হাত সরিয়ে লম্বা করে শ্বাস নিয়ে বলল। আমি যা চাই তাই পাই। তোকে আমার ভাবি হিসেবে চাইছি, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। বন্যা হুঙ্কার দিয়ে বলে উঠল। তোর আজগবি ইচ্ছে পূরণ হওয়ার নয়। মেঘ মুখ ফুলে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে বন্যার দিকে তাকিয়ে আছে। সাদিয়া বলে উঠল। পূরণ হওয়ার নয় কেন? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? বন্যা কিছু বলার আগে মেঘ গর্জে উঠে বলল। না, বন্যা কাউকে পছন্দ করে না, আর করবেও না। করলে শুধু আমার ভাইকেই করবে। এর মধ্যে মিনহাজ বলল। মেঘ, তুই আজদিন একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। আমরা আজ কাল নেই, কিন্তু তোর ভাবি করে নিলে বন্যা সারা জীবন তোর পাশে থাকবে। বন্যা নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। রাগে চোখ মুখ আগুন হওয়ার মতো হয়ে গেছে। চল শক্ত করে বন্যা বলল। তুই আর কথা বলিস না, ভণ্ড কোথাকার। সেদিন তো খুব করে বলছিলি কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে। আমি দেখবো, মেঘকে বাঁচাবো। পরে কোথায় ছিল বাঁচানোর ক্ষমতা? আবির ভাইয়ের এক ধমক খেয়েই তো শুদ্ধ হয়ে গেছিলি। মিনহাজ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল। ধমক খেয়ে স্তব্ধ হয়নি, অন্যের কারণে হয়েছিলাম। সাদিয়া জিজ্ঞেস করলো। কি কারণে? তোদের বলা যাবে না, কারণ তোরা ভয় পায়। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল। বাপ কম নে বল। মিনহাজ কপাল চুলকিয়ে বিড়বিড় করে বলল। সেদিন আবির ভাইয়ের কাছে কিছু একটা ছিল, সেটা বুঝতে পেরে আমি ভয়ে চুপ গেছিলাম। মেঘ ভুরু কুচকে তাকিয়ে আছে, দৃষ্টিতে তীক্ষ্ণতা। বন্যাও মুখ বেঁকিয়ে চেয়ে আছে। সাদিয়া আর মিষ্টি বেশ কৌতূহলী। সাদিয়া নিচু স্বরে জিজ্ঞেস করলো। কি ছিল? ভয় পেবি না তো? না, বল। মিনহাজ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল। রিবল। মেঘ সঙ্গে সঙ্গে গর্জে ওঠে। চুপ কর মিনহাজ। আবির ভাইকে কি তোর গুন্ডা মনে হয়? আমার আবির ভাইয়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোকে শেষ করে ফেলবো। মিনহাজ ভুরু কুটিয়ে ভাবলেশীন ভাবে জবাব দিল। আমি জানি তোরা বিশ্বাস করবি না, তোদের এত কিছু বলিওনি। তাছাড়া মেঘ শোন, আবির ভাইকে গুন্ডা বলছিস না, আমি কিন্তু বলছি না ওনার কাছে এরকম কিছু একটা আছে। মোনা ফস করে বলল। বাজে কথা বলিস না মিনহাজ। আবির ভাইয়াকে দেখেই তুই ভয় পেয়ে চুপসে গেছিস, সেটা স্বীকার কর। মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল। ওনাকে দেখে ভয় পাইলে হয়তো ভয়ই পাইতাম না। শুরু হয়েছে তো চুপ থাকার স্টেজের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু তোদের মনের আছে কি না জানি না, আমি কিন্তু ওনার সাথে ঠিক কথা বলতে এগিয়ে গেছিলাম। ওনার ধমককে থামছে ঠিক আছে, কিন্তু ওনার নজর ছিল ওনার হাতের দিকে। উনি বারবার পেছনে কিছু একটা বের করতে চাইছিলেন।
ওনার সাথে বন্ধু হাত চেপে ধরে বারণ করছিল। আমি যতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম ততক্ষণ শুধু সেদিকেই তাকিয়েছিলাম। মেঘ অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই বললি আর আমি বিশ্বাস করে ফেলবো? জীবনেও না। বিশ্বাস করতে হবে না, সেদিন সচিব চোখে দেখবি, সেই দিন আমার এই কথাটা মনে করিস, তাহলেই হবে। অবশ্য তোর সামনে ওনার এরূপটা আসার সম্ভাবনা খুবই কম। সাদিয়া নম্রভাবে জিজ্ঞেস করলো, কেন? মিনহাজ ফের বলল, মেঘের সামনে আবির ভাইয়া খুবই পরম, অথচ আড়ালে। মেঘ ভারী কণ্ঠে শুধালো,